প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম নবম অধ্যায়ের পর্ব 2 এর আলোচনা নিয়ে। এই পর্বে আমরা দেখব আমাদের রেয়ামিলে কোন কোন বিষয়গুলো বিবেচনা করা হয়, কোন কোন বিষয়গুলো বিবেচনা করা হয় না, এই সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটাই থাকছে মজুত পণ্য লিপিবদ্ধকরণে সতর্কতা অবলম্বন করতে হয় কেন। আমরা জানি রেয়ামিলে মজুত পণ্যের অনেক বেশি কন্ডিশন আছে। এখানে প্রথম কন্ডিশন হচ্ছে প্রারম্ভিক, আবার দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সমাপনী। তো এক একটা মজুত পণ্য কিন্তু এক এক রকমভাবে আমাদের রেয়ামিলে চলে আসে বা এন্ট্রি হয়। তো ওই সম্পর্কিত কিছু সতর্কতা আমাদের সাধারণত ফলো করতে হয়, সেটাই আমরা একটু দেখে নিই। সাধারণত প্রারম্ভিক মজুত পণ্যকে খরচ হিসেবে গণ্য করে রেয়ামিলের ডেবিট দিকে লিপিবদ্ধ করা হয়। আমরা জানি যখন আমরা রেয়ামিল প্রস্তুত করি, প্রারম্ভিক মজুত পণ্যটা আমরা রেয়ামিলে নিয়ে আসি এবং সমাপনী মজুত পণ্যটা আমরা কখনোই রেয়ামিলে আনি না। কিন্তু যদি সমন্বিত ক্রয় রেয়ামিলে থাকে বা সমন্বিত ক্রয় যদি থাকে, তখন আমরা সমাপনী মজুত পণ্যকে আনি, প্রারম্ভিক মজুত পণ্যকে আনি না। এটাই আমাদের এখানে ব্যাখ্যা করে লিখতে হবে। আর সমাপনী মজুত পণ্য লিপিবদ্ধ করা হয় না। এই যে আমরা প্রারম্ভিক মজুত পণ্যটাকে লিপিবদ্ধ করছি, এটাকে সাধারণত আমরা খরচ হিসেবে ধরে থাকি। প্রারম্ভিক মজুত পণ্যটা হচ্ছে খরচ, তো খরচ হিসেবেই আমরা মূলত ডেবিট দিকে বসিয়ে দিই। কেননা সমাপনী মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্য এবং ক্রয়কৃত পণ্যের অংশ বিশেষ। দেখো, সমাপনী যে অংশটা থাকে সেটা কিন্তু প্রারম্ভিকের মধ্যে এবং ক্রয়ের মধ্যে, দুইটার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত একটা বিষয়। তো আমরা যদি প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় দুইটাই অন্তর্ভুক্ত করে ফেলি, আলাদা করে সমাপনী মজুত পণ্য কিন্তু আবার এন্ট্রি করার কোনো দরকার নেই। ওইটা জাস্ট আলাদা একটা বিষয়, আলাদাভাবে রেখে দিলেই হয়ে যায়। কিন্তু যখন সমন্বিত ক্রয় বা বিকৃত পণ্যের ব্যয়, দেখো সমন্বিত ক্রয়ের আরেকটা নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়। তাহলে যদি সমন্বিত ক্রয় বা বিকৃত পণ্যের ব্যয় যদি প্রশ্নে দেওয়া থাকে বা সেটা যদি আমরা এন্ট্রি করি, তাহলে কিন্তু আমরা তখন আর প্রারম্ভিক মজুত পণ্য এখানে আনি না, তখন আমরা নিয়ে আসি সমাপনী মজুত পণ্য। কারণ সমন্বিত ক্রয়ের মধ্যে তখন আবার প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হয়ে যায়, সমাপনী মজুত পণ্য তখন অন্তর্ভুক্ত হয় না। এই জন্য সমন্বিত ক্রয় আর সমাপনী মজুত পণ্য সেই দুইটা আমরা নিয়ে আসি। অথবা যদি প্রারম্ভিক মজুত পণ্য আনি, সেক্ষেত্রে আমরা প্রারম্ভিক মজুত পণ্য আর ক্রয়কে নিয়ে আসি, তখন আর সমন্বিত ক্রয় আনি না অথবা সমাপনী মজুত পণ্য আনি না। তখন সমাপনী মজুত পণ্যকে সম্পদ হিসেবে গণ্য করে রেয়ামিলের ডেবিট দিকে লিপিবদ্ধ করা হয়। এভাবে মজুত পণ্য লিপিবদ্ধকরণে সতর্কতা অবলম্বন করতে হয়। তাহলে এখানে মজুত পণ্য বলতে দুই ধরনের মজুত পণ্যকে বোঝানো হচ্ছে এবং কখন কোন মজুত পণ্যটা আমার রেয়ামিলে আসবে সেটাই আমাদের এখানে লিখে দিতে হবে। এরপর চলে যাচ্ছি 10 নং প্রশ্নে। দায়ের বিপরীতে সঞ্চিতি ধার্য পরিহার করাই উত্তম, ব্যাখ্যা করো। দায়ের বিপরীতে আমরা যে সঞ্চিতিটা ধার্য করি সেটা আমাদের অ্যাভয়েড করতে বলা হয়েছে। এটা সাধারণত ধরাটা যাবে না। কেন যাবে না সেটাই আমাদের এখানে দেখতে হবে। দায়ের বিপরীতে কিছু সঞ্চিতি ধার্য করা হয়, যেমন পাওনাদারের বার্তা সঞ্চিতি, প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি। এই সঞ্চিতিগুলো রেয়ামিলের ডেবিট দিকে বসে। এই সঞ্চিতিগুলো দিয়ে মূলত দায় হ্রাস পেতে পারে এমন সম্ভাবনাকে বোঝায়। তবে হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুযায়ী দায়ের বিপরীতে সঞ্চিতি ধার্য অনুচিত, তাই দায়ের বিপরীতে সঞ্চিতি ধার্য পরিহার করতে হবে। দেখো, দায় তো দায়, এই দায়টা তোমার পরিশোধ করতেই হবে যে কোনো একটা সময়। এখন সেই দায় পরিশোধ করার জন্য তুমি যদি আলাদা একটা সঞ্চিতি তৈরি করো, সেটা আসলে কোনো ভ্যালুয়েবল না বা সেটা কোনো মিনিংই দাঁড়ায় না। তুমি সরাসরি যখন সামর্থ্য হবে দায়টা পরিশোধ করে দিবে, দ্যাটস ইট। এখানে আলাদা করে কোনো সঞ্চিতির দরকার পড়ে না, দায়ের জন্য কোনো সঞ্চিতির দরকার পড়ে না। তাই বলা হয়েছে হিসাব বিজ্ঞানের আমাদের যে রক্ষণশীলতার নীতি,
সেই নীতি অনুযায়ী বলা হয়েছে দায়ের জন্য কোনো ধরনের কোনো সঞ্চিতির দরকার নেই। তাই এই যে দায়ের যে সঞ্চিতিগুলোর আমরা নাম দেখলাম, পাওনাদারের বার্তা সঞ্চিতি, প্রদেয় বিলের বার্তা সঞ্চিতি, এই সঞ্চিতিগুলো যতটা পারা যায় আমরা চেষ্টা করব অ্যাভয়েড করতে, বা এগুলোকে ধরবো না, কখনোই আমার প্রতিষ্ঠানে এগুলোকে রাখবো না। এগুলো একদমই অনুচিত, বা আমরা যদি সম্পূর্ণটা আমাদের হিসাব বিজ্ঞানের বিভিন্ন রুলস রেগুলেশন ফলো করি তাহলে এটা একদমই করা যাবে না। এরপর চলে যাচ্ছি 11 নং প্রশ্নে, সমাপনী মজুদ পণ্য কেন রেওয়ামিলে অন্তর্ভুক্ত করা হয় না? সমাপনী মজুদ পণ্যকে রেওয়ামিলে অন্তর্ভুক্ত করা হয় না কারণ প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয়কৃত পণ্যের একটি অংশই হচ্ছে সমাপনী মজুদ পণ্য। দেখো, একদম বছরের শুরুতে যে অংশটা থাকে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, আর বছরের মাঝামাঝি পর্যায়ে তুমি যেইটা ক্রয় করো সেটা হচ্ছে ক্রয়। এখন দেখো, বছরের শুরুতে যেটা আছে আর ক্রয় করছো, এই টোটালটা মিলেই তো তোমার মজুদ পণ্য দাঁড়াচ্ছে, যেই মজুদ পণ্যগুলো থেকে তুমি পরবর্তীতে বিক্রি করে দিচ্ছ। বিক্রি করার পরে বছর শেষে যেটা থাকছে সেটাই হচ্ছে সমাপনী মজুদ পণ্য। এখন দেখো, বছর শেষে যেটা থাকছে সেটা তো হয়তোবা ওই প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যেই ছিল অথবা ক্রয়ের মধ্যেই ছিল। তাই তুমি যেহেতু প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয় একবার এন্ট্রি করে ফেলেছো, তোমার কিন্তু পরবর্তীতে আর ওই সমাপনী মজুদ পণ্যটাকে এন্ট্রি করার কোনোই দরকার নেই। এই জন্য বলছে যে সমাপনী মজুদ পণ্যটা প্রারম্ভিক মজুদ পণ্য এবং ক্রয় এই দুইটারই একটা অংশ মাত্র, এটাকে আলাদাভাবে আর অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন নেই। এছাড়া সমাপনী মজুদ পণ্য খতিয়ানের উদ্বৃত্ত নয়, ফলে সমাপনী মজুদ পণ্যকে অন্তর্ভুক্ত করলে রেওয়ামিল শুদ্ধ হবে না। আচ্ছা দেখো, আমরা কিন্তু খতিয়ানে কখনো সমাপনী মজুদ পণ্য নামে কোনো হিসাবের উদ্বৃত্ত পাই না। এটা সাধারণত আমরা পরবর্তীতে ওই হিসাবের উদ্বৃত্তগুলো থেকে যখন সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় বের করি তখন একটা অংশ জাস্ট পাই। তো এই জন্য যদি আমরা খতিয়ানে যেটা পাইনি সেটা দিয়ে যদি রেওয়ামিল প্রস্তুত করতে যাই তাহলে রেওয়ামিল শুদ্ধিকরণ সম্ভব হবে না। তাই রেওয়ামিলে আমরা কখনোই সমাপনী মজুদ পণ্যটাকে আনি না। 12 নং প্রশ্ন, রেওয়ামিলে সমন্বিত ক্রয়ের প্রভাব ব্যাখ্যা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমন্বিত ক্রয় রিলেটেড প্রশ্ন কিন্তু দেখবে যে রেওয়ামিলের যে সৃজনশীল আছে সেখানেও মাঝে মাঝে চলে আসে। সমন্বিত ক্রয় সম্পর্কে সবসময় খুব ভালোভাবে আইডিয়া রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখো, সমন্বিত ক্রয় হচ্ছে রেওয়ামিলে ডেবিট কলামে অন্তর্ভুক্ত হয়। সমন্বিত ক্রয় নির্ণয়ের সূত্র, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সূত্র। দেখো, এখানে সমন্বিত ক্রয় আমরা কিভাবে বের করতে পারি সেটার একটা সূত্র বলা হয়েছে, প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে ক্রয় যোগ করে দিব এবং সমাপনী মজুদ পণ্যটাকে বাদ দিয়ে দিব, তাহলে আমরা পেয়ে যাব সমন্বিত ক্রয়। অর্থাৎ সমন্বিত ক্রয়ে প্রারম্ভিক মজুদ পণ্য এবং নিট ক্রয় অন্তর্ভুক্ত থাকে, কিন্তু সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়া হয়। তাই রেওয়ামিল প্রস্তুতের সময় সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য আসবে। তাহলে দেখো, যেহেতু সমন্বিত ক্রয়ের মধ্যে আমরা যদি সূত্রটা একটু দেখি, সমন্বিত ক্রয়ের মধ্যে আমাদের সমাপনী মজুদটা কি বাদ দেওয়া হয়, এটা বাদ দেওয়া হয়, আর এই নিট ক্রয় আর প্রারম্ভিক মজুদ পণ্যটাকে আনা হয়। এই জন্য আমরা যখন রেওয়ামিলে যখন সমন্বিত ক্রয়টাকে অন্তর্ভুক্ত করি তখন প্রারম্ভিক মজুদ পণ্যটাকে বাদ দেওয়া হয় আর সমাপনী মজুদ পণ্যটাকে আনা হয়। এটা এখানে বলা হয়েছে যে প্রারম্ভিক মজুদ পণ্য এবং নিট ক্রয় তখন আর অন্তর্ভুক্ত হবে না, তখন সমন্বিত ক্রয় আর সমাপনী মজুদ পণ্য এই দুইটা অন্তর্ভুক্ত হবে। 13 নং প্রশ্ন, হাতে নগদ, ব্যাংক জমা প্রভৃতি হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত
কেন রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। আচ্ছা, এতক্ষণ আমরা মজুদ পণ্য নিয়ে আলোচনা করেছি, এখন আমরা দেখব হাতে নগদ, ব্যাংক জমা এগুলোর প্রারম্ভিক উদ্বৃত্ত নিয়ে। তো এখানে বলা হচ্ছে যে এই হাতে নগদ, ব্যাংক জমা এগুলোর প্রারম্ভিক উদ্বৃত্তটা সাধারণত রেওয়া মিলের মধ্যে আসে না, কিন্তু কেন? রেওয়া মিল প্রস্তুতে হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, পাওনাদার প্রভৃতি হিসাবের সমাপনী উদ্বৃত্ত অন্তর্ভুক্ত হয়, কিন্তু এসব হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত কখনোই রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। এর মূল কারণ হচ্ছে এই হিসাবগুলোর সমাপনী উদ্বৃত্তের সাথে প্রারম্ভিক উদ্বৃত্ত সমন্বিত থাকে। দেখো, সমাপনী উদ্বৃত্ত হাতে নগদ বা ব্যাংক জমার সমাপনী মানে হচ্ছে একদম বছর শেষে ঠিক যতটুকু অংশ আছে সেই অংশটা। তাহলে দেখো, আমরা যখন একটা হিসাবের ব্যালেন্স তৈরি করতে যাব, আমার কিন্তু সেই বছর শেষে ঠিক যতটুকু অংশ থাকছে ততটুকুই আমার দরকার পড়বে। আমার বছরের শুরুতে কি ছিল না ছিল সেটা কিন্তু দরকার পড়বে না। এই জন্য আমরা সমাপনী উদ্বৃত্তটাকে রেওয়া মিলে নিয়ে আসি, প্রারম্ভিক উদ্বৃত্তটাকে আনি না, যেটা একদম বছরের শুরুতে ছিল। কারণ সারা বছর কিন্তু অনেক ধরনের লেনদেন হয়, তো সেই বছরের শুরুতে যেই ব্যালেন্সটা ছিল সেটা কিন্তু অনেকবার চেঞ্জ হয়, চেঞ্জ হতে হতে বছর শেষে একটা ব্যালেন্স থাকে, এবং সেই ব্যালেন্সটাই আমার দরকার। বছরের শুরুর ব্যালেন্স কিন্তু আমার দরকার নেই। ফলে প্রারম্ভিক এবং সমাপনী উভয় হিসাব অন্তর্ভুক্ত হলে রেওয়া মিল শুদ্ধ হবে না। দেখো, যেহেতু সমাপনীর মধ্যে প্রারম্ভিকটা সমন্বিত থাকে, অ্যাডজাস্ট করা হওয়ার পরেই কিন্তু আমরা সমাপনীটা পেয়ে যাই। এই জন্য যদি আমরা প্রারম্ভিক সমাপনী দুইটাই যদি রেওয়া মিলে নিয়ে আসি তাহলে কিন্তু শুদ্ধ হবে না, সেটা ভুল হয়ে যাবে। এই জন্য আমরা সমাপনীটা আনবো এবং প্রারম্ভিকটা আনবো না। শুধু হাতে নগদের ক্ষেত্রে না, যত সম্পদ আর যত দায় আছে সব ক্ষেত্রে আমরা শুধুমাত্র সমাপনী ব্যালেন্সটাই রেওয়া মিলে আনি, প্রারম্ভিক ব্যালেন্সটা কখনো রেওয়া মিলে আনি না। এরপর চলে যাচ্ছি 14 নং প্রশ্ন। সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ রেওয়া মিলে আসে না কেন? সম্ভাব্য দায় আর সম্ভাব্য সম্পদ এগুলো কখনো রেওয়া মিলে আসে না, কিন্তু কেন রেওয়া মিলে আসে না? সম্ভাব্য দায় এবং সম্ভাব্য সম্পদ বলতে সেই সমস্ত দায় এবং সম্পদকে বোঝায় যা পরিশোধ করতে হতে পারে অথবা পাওয়া যেতে পারে। সম্ভাব্য বলতে আমরা নর্মালি কি বুঝি, যেটা হচ্ছে পসিবিলিটি আছে, যেটা হয়েছে বলে ধরা যাবে না, সম্ভাবনা আছে, ভবিষ্যতে হলেও হতে পারে, নাও হতে পারে। তো যেটা ভবিষ্যতে হতেও পারে, নাও হতে পারে, সেটা দিয়ে কখনোই আমরা অ্যাকাউন্টিংয়ে কোনো কিছুই করতে পারবো না। কারণ অ্যাকাউন্টিংয়ে হিসাব বিজ্ঞান মতে আমাদের বর্তমানে যা হচ্ছে সেটাই হচ্ছে ফ্যাক্ট। ভবিষ্যতে কি হবে না হবে সেটা দিয়ে আমরা কখনোই কোনো হিসাব, বর্তমান হিসাব প্রস্তুত করতে পারবো না। এজন্য ভবিষ্যতে যে দায় হতে পারে বা ভবিষ্যতে যে সম্পদটা তৈরি হতে পারে সেরকম হতে পারা বা এমন কোনো কিছু নিয়ে আমরা কোনো হিসাব প্রস্তুত করতে পারবো না। আচ্ছা, এজন্য দেখো, সম্ভাব্য দায় এবং সম্ভাব্য সম্পদ নিশ্চিত রূপে পাওয়া যাবে বলে ধারণা করা যায় না। আমরা গ্যারান্টি সহ বলতে পারি না যে এটা ভবিষ্যতে আমরা অবশ্যই পাবো। ঠিক আছে, যেহেতু ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, আমরা কখনোই বলতে পারি না এটা আমরা পাবোই, এবং যেটা পাবো না বা যেটার কোনো গ্যারান্টি নেই সেটা আমরা অবশ্যই এন্ট্রি করব না। যখন সেটা হয়ে যাবে বা যখন সেটা ঘটে যাবে তখন আমরা সেটাকে অন্তর্ভুক্ত করব। এখন তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে ধারে ক্রয় বা ধারে বিক্রয় যখন হয় সেটাও তো নাও পরিশোধ করতে পারে, কিন্তু দেখো এখানে একটা কন্ডিশন থাকে, এখানে একটা বিষয় থাকে, এটা একটা প্রতিশ্রুতির একটা বিষয় থাকে। তুমি একজনের কাছ থেকে একটা পণ্য নিয়ে এসেছো, তুমি অবশ্যই তার কাছে দায়বদ্ধ এবং তুমি সেই টাকাটা পরিশোধ করতেও বাধ্য। এখানে আমরা নিশ্চিত রূপে বলতে পারি যে এই দায়টা আমার একসময় না একসময় পরিশোধ হবেই। সেজন্য এটা কিন্তু সম্ভাব্য দায়ের মধ্যে পড়ছে না। ঠিক আছে, তাই ধারে ক্রয় করা হলে সেটা সাথে সাথেই এন্ট্রি করে ফেলা হয়, কিন্তু সম্ভাব্য আয় বা সম্ভাব্য যত ধরনের যা যা কিছু আছে সেগুলো কখনো আমরা রেওয়া মিলের মধ্যে আনবো না।
এরপর আমরা চলে যাচ্ছি আমাদের এই দ্বিতীয় পর্বের সর্বশেষ প্রশ্ন, হিসাবের সাথে প্রদত্ত বা প্রাপ্ত উল্লেখ না থাকলে করণীয় কি? দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। প্রদত্ত, প্রাপ্ত এই কথাগুলো থাকলে এবং এগুলো না থাকলেও আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই। তাহলে দেখো, যখন একটা হিসাবের সাথে প্রদত্ত বা প্রাপ্ত এরকম কোনো কিছুই বলা থাকবে না, সাধারণত আমরা সেটা প্রদত্ত হয়েছে বলেই ধরে নিই। যেমন দেখো, এখানেই সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিছু হিসাবের ক্ষেত্রে প্রাপ্ত বা প্রদত্ত কোনোটি উল্লেখ করা থাকে না, যেমন ভাড়া, সুদ, বাট্টা, কমিশন, এসবের ক্ষেত্রে কিছু কিছু লেনদেনে এটা উল্লেখ করা থাকে না, কিছু কিছু লেনদেনে ডিরেক্টলি বলেই দেওয়া থাকে এটা প্রাপ্ত না প্রদত্ত। এসব ক্ষেত্রে এই হিসাবগুলোকে প্রদত্ত হিসেবে ধরে নিতে হবে, অর্থাৎ আমরা ধরে নিব যে সেটা আমরা দিয়ে দিয়েছি। কোনো ভাড়া, কমিশন সেটা আমরা দিয়েছি বা পরিশোধ করেছি, এটা আমরা ধরে নিব। এটা ধরে নিয়েই আমাদের হিসাবটা করতে হবে। তাহলে দেখো, প্রদত্ত ভাড়া, প্রদত্ত সুদ, প্রদত্ত বাট্টা, প্রদত্ত কমিশন প্রতিষ্ঠানের খরচ বা ব্যয়, তাই এসব হিসাব রেওয়ামিলে ডেবিট দিকে বসবে। যখনই ভাড়া, সুদ এরকম কোনো হিসাব থাকবে যেটা প্রাপ্ত না প্রদত্ত বোঝা যাচ্ছে না, তখন আমরা ধরে নিব সেটা এক ধরনের প্রদত্ত এবং সেটা খরচ হয়েছে বা ব্যয় হয়েছে, এবং সেটাকে অবশ্যই আমরা ডেবিট দিকে বসিয়ে দিব। তাহলে দেখব যে আমাদের হিসাবটা কিন্তু অবশ্যই মিলে যাবে। আর যদি প্রাপ্ত ধরে নেই, ক্রেডিট দিকে বসাই, তাহলে কিন্তু আমাদের রেওয়ামিলটা মিলবে না। এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আশা করছি প্রত্যেকটা প্রশ্ন সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।